আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজ তথ্য যোগাযোগ প্রযুক্তি যে প্রথম অধ্যায়, সেখানে বিশ্বগ্রাম এবং বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট যে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা শেষ করব। যেগুলো আলোচনা করেছি সেগুলো সংক্ষেপে বলে পুরোটা আজকে শেষ করব। তো আগামী ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো তোমরা বলবে। আমরা প্রথমে একটা নজর দেখে নিই, এই যে উপাদানগুলো আমরা আলোচনা করেছি, মোটামুটি যোগাযোগ আলোচনা করেছি, তাই না? মনে পড়ছে? হ্যালো, তোমরা কথা বলো, কথা না বলে কেমন হবে? যোগাযোগ আলোচনা করেছি না? জি স্যার। জি স্যার। কর্মসংস্থান আলোচনা করেছি, শিক্ষা আলোচনা করেছি, আর চিকিৎসা আলোচনা করা হয়েছে, এবং অফিস নিয়েও কথা বলেছিলাম সম্ভবত। তো আজকে বাকিগুলো করব, তবে সবগুলোই একদম দ্রুত আমরা করব, কথা বলে যাব। তাহলে প্রথম শুরু করি। প্রথমে হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম, আচ্ছা আমরা এক কাজ করি, আজকে আমরা ক্লাসে বই নিয়ে সরাসরি বইয়ে চলে যায় আজকে, তাহলে বুঝতে সুবিধা হবে। কে একজন জয়েন করলো কই দেখি না তো। এইভাবে ক্লাস করা যায়, এত কম মেয়ে, গতকাল তো অনেকগুলো মেয়ে ছিল, বুঝতে পারলাম না সবাইকে এতক্ষণ ঘুমায় নাকি? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো বিশ্বগ্রাম নিয়ে আমরা কথা বলেছি, যে বিশ্বগ্রামের এই শব্দটা যিনি এনেছেন তিনি, তার নাম হচ্ছে ম্যাকলুহান, হারবার্ট মার্শাল ম্যাকলুহান। নামটা খেয়াল রেখো, আমার পরীক্ষায় আসে যে বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক কে। হ্যাঁ, আর সে দুটো বই উনি কথা বলেছেন, একটা প্রকাশিত হয়েছে 1962-তে। এসব বইয়ে পাবা, এগুলো আমি বলতে চাই না যেহেতু বইয়ের কথাগুলো বলে লাভ নেই। যাই হোক, তো এই নামটা, এই বইগুলো মনে রাখলে সুবিধা, অনেক সময় আমাদের এমসিকিউতে দিয়ে দেয়। হ্যাঁ, খেয়াল রাখবা যে কোন দুটো বইয়ে তিনি কথা বলেছিলেন বিশ্বগ্রাম সম্পর্কে। আর আমরা তো আগে আলোচনা করেছি বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে আইসিটি প্রয়োগ করে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের সঙ্গে কি করতে পারি, যোগাযোগ করতে পারি। যোগাযোগ করার অর্থই হলো অনেক কিছু শেয়ার করতে পারি। তো যাই হোক, এখানে আরো কিছু সংজ্ঞা আছে, এগুলো তোমরা দু একটা মনে রাখতে পারো। যেমন বিশ্বায়ন হচ্ছে বিশ্বের সংকোচন ও পরস্পর নির্ভরশীলতা। সংকোচন তো হয় না, এটা হচ্ছে যে মানে যোগাযোগ ব্যবস্থার কারণে সংকোচন। এখন আমরা মুহূর্তেই যে যোগাযোগ করতে পারছি, তাই বলা হচ্ছে যে আমাদের পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় চলে আসছে। আর আরেকটা যেমন ধরো বিশ্বায়ন হচ্ছে, আচ্ছা আমরা এই যে সংজ্ঞাটা আছে, এগুলা the world considered a single community, মানে একটা কমিউনিটি ভাবা হচ্ছে, একটা সম্প্রদায়, লিঙ্কড বাই টেলিকমিউনিকেশন। এই আমরা যে টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সে যোগাযোগ করছি, এটাকে বলা হচ্ছে বিশ্বগ্রাম। তো যাই হোক, এখানে যে অনেকগুলো সংখ্যা আছে, দেখে নেবা। সুবিধা তো আমরা অনেক বলতে পারি। হ্যাঁ, এগুলো আলোচনা করেছি, সবই বুঝতে পারবা। যেমন যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়, ভিডিও কলে সরাসরি কথা বলা যায়, আর্থিক লেনদেন করা যায়, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে, সবই, এটা না বোঝার কিছু নেই। এগুলো কথা বলা হয়ে গেছে। যেমন পৃথিবীর নাম করা চিকিৎসকদের চিকিৎসা সেবা ঘরে বসে নেওয়া যায়, আউটসোর্সিং বলা হয়েছে। তো এটা গেল। কিছু অসুবিধা আছে, কারণ মানুষ হয়ে যায় যন্ত্র নির্ভর, তো সেক্ষেত্রে সারাক্ষণ ঘরে বসে থাকে,
এক্ষেত্রে অনেক রকম শারীরিক সমস্যা হতে পারে। অধিকক্ষণ কম্পিউটার ইউজ করার কারণে তোমার চোখের প্রবলেম হতে পারে। তারপরে এখানে যে হ্যাকিং করে তথ্যগুলো চুরি হয়ে যায়, মানে কি অনেকগুলোই খারাপ বিষয় আছে, এগুলো তো বুঝে। আমরা একটা বড় কথা বলি যে বেশি ইম্পর্টেন্ট, যেটা এই যে ব্যাংকিং বা আর্থিক লেনদেনের তথ্য চুরি করে গ্রাহকগুলোর ক্ষতি হয়। আমাদের কিছুদিন আগেও দেখছি আমার ডাচবাংলা ব্যাংকের অনেক টাকা বুথ থেকে চুরি হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমরা চলে থাকবো না, এগুলো আমরা আলোচনা করেছি। আমি জাস্ট রিভিউ করছি, আজকে পড়া শেষ করব। আমাদের কি কি লাগে মনে আছে না? বলছিলাম বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় কি কি লাগবে। তুমি যদি বিশ্বগ্রাম মেম্বার হতে চাও, মানে তুমি যদি এই সমস্ত সুবিধা পেতে চাও, তাহলে তোমার কি কি লাগবে? লাগবে হচ্ছে হার্ডওয়্যার, মানে কম্পিউটার লাগবে বা স্মার্টফোন লাগবে। হ্যাঁ, তো কম্পিউটার সাথে আবার শুধু কম্পিউটার হলে হবে না, যেমন ল্যাপটপ তাহলে সব থাকে। যদি ডেস্কটপ হয় সেখানে ইয়ে লাগবে, ওয়েব ক্যাম লাগবে, তারপরে আর তেমন কিছু লাগে না। সফটওয়্যার তো অবশ্যই লাগবে। হ্যাঁ, যেমন আমরা এখন যে সফটওয়্যার ইউজ করছি, জুম সফটওয়্যার, অনেক সফটওয়্যার লাগবে। তারপরে কি ব্যবহার করা শিখতে হবে, এই ব্যক্তির সক্ষমতা। তোমরা যেমন ব্যবহার করতে পারছো, অনেকে কিন্তু ব্যবহার করতে পারছে না। মোবাইল ফোন থাকা সত্ত্বেও বা ল্যাপটপ কম্পিউটার থাকা সত্ত্বেও তারা এটা ইউজ করতে পারছে না, কারণ তারা এটা ইউজ করতে মানে সক্ষম না। ডেটা বা ইনফরমেশন, অবশ্য তথ্য লাগবে, কারণ তথ্য দিয়ে তো আমরা তথ্য করবো, আদান প্রদান করবো, ঠিক না? আর হচ্ছে সবচেয়ে বড় কথা কি লাগবে? ইন্টারনেট কানেক্টিভিটি। তা না হলে তো আমরা কিছুই করতে পারবো না। এই যে আমরা এখন কথা বলছি, এখানে মেনলি কে কাজ করছে, কে যোগাযোগ করে দিচ্ছে? ইন্টারনেট। সানিয়া খান, সানিয়া খান আমাদের সঙ্গে অ্যাড হলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আর কথা না বুঝলে না শুনলে বলবা তো যে স্যার এখানে বুঝতে পারলাম না। আর আমি এগুলো আলোচনা করেছি, তো এগুলো আমি আগে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা আরেকটু আগাই। এটা আমরা যে প্রধান উপাদান যোগাযোগ ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম না? এখন আগের যোগাযোগ ব্যবস্থা ছিল অনেক অনুন্নত, অনেক সময় সাপেক্ষ, এক্সপেন্সিভ। এখন আমরা এই যে ইমেল, তারপরে টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা খুব সহজেই তাৎক্ষণিকভাবে পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে আমরা যোগাযোগ করতে পারছি। ঠিক আছে, এগুলো তোমরা জানো, অতএব আর কথা বললাম না। তারপর হচ্ছে কর্মসংস্থান, এটা বলা হয়েছে, আউটসোর্সিং এর কথা, ফ্রিল্যান্সিং এর কথা, এবং বাংলাদেশের প্রেক্ষিতে আমরা কি কি সুবিধা ভোগ করতে পারছি। হ্যাঁ, এই কিছুদিন পরে দেখা যাবে যে আমাদের দেশে সর্বোচ্চ জাতীয় যে আয়ে যে ভূমিকা রাখছে, এখন রাখছে কারা? গার্মেন্টস সেক্টর। হ্যাঁ, মানে পোশাক শিল্প। কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে কোনটা? এই তোমার এই আউটসোর্সিং। এই দেখো দেখো, এগুলো হচ্ছে ওয়েবসাইট, এখানে তুমি জব সার্চ করতে পারবে। এখানে বাইরের কাজগুলো নেওয়ার জন্য যে odex.com, upwork.com, elance.com, এগুলো হচ্ছে কাজ খোঁজার জন্য। হ্যাঁ, এখান থেকে আমরা কাজগুলো খুঁজে পাওয়ার জন্য। সেটা একটা সংস্থা, এই যে একটা বয়েসেল বলে এটাকে, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড। এদের কাজ ছিল আগে যে বিদেশে থেকে বিভিন্ন দেশে গিয়ে কাজ, মানে লোক পাঠানোর কাজ ছিল। কিন্তু এখন আর সেই এখনের যুগ নেই। এখন আমরা নিজেরাই, যে কোনো মানুষই তার পার্সোনালি কিন্তু কি তার কাজ খুঁজে নিচ্ছে। শিক্ষা আমরা আলোচনা করেছি, শিক্ষার ক্ষেত্রে তো আমরা অনেক সুবিধা পাই। অনেক, এগুলো পড়লে বুঝবা, না বুঝলে প্রশ্ন করবো আগামী ক্লাসে। তোমরা এগুলি ব্যবহার করছো, সুবিধা নিচ্ছ। এই যে আমাদের চিকিৎসা ক্ষেত্রে গেছিলাম, এটা আলোচনা গতকালই করেছি বোধ হয়। এই যে টেলিমেডিসিন স্পেশালিস্ট সেন্টার, যারা বিশেষজ্ঞ বসবেন, এটা হলো রুগী বসবে এবং আমরা ইয়ে করতে পারি। অফিস কি আমি মনে নাই বলেছিলাম কিনা। তো অফিস তো এখন মনে করো যে আগে অফিস মানে কি ছিল? একটা অফিস, অনেক বড় বড় ঘর, বিল্ডিং, সেখানে অনেক চেয়ার, টেবিল, আলমিরা, ফাইল, কাগজপত্র। আর এখন দেখো অফিসের চেহারা কিচ্ছু নাই, শুধু কম্পিউটার আছে। হয়তো এক একটা রুমে 2-3টা কম্পিউটার আছে, কাজ করছে, কত সুন্দর। এবং আগে কোনো তথ্য খুঁজে পেতে গেলে মানে কি হতো, অনেক সময় লাগতো, অনেক সময় খুঁজে পাওয়া যেত না, অনেক সময় তথ্য হারিয়ে যেত। কিন্তু এখন আমরা
কি অফিসে না, শুধু আমরা যে কোনো জায়গায় বসেই অফিসের কাজগুলো করতে পারি। তারপরে যারা অফিসে জব করে তাদের কিন্তু অফিসে যেতে হয় না, তারা ঘরে বসে অফিসের কাজগুলো করতে পারছে। এগুলো বলা হচ্ছে ভার্চুয়াল অফিস। এখন অনেক অফিস আছে, অনেক বড় বড় কোম্পানি মানে ব্যবসা করছে ছোটখাটো বাংলাদেশে, কোনো অফিসই নাই। তাদের অফিস হচ্ছে একটা ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে আছে ইমেল আছে, টেলিফোন নাম্বার আছে, ব্যাস ঘরে বসে তারা ব্যবসা করতেছে, কারণ যোগাযোগ করতে পারছে সবার সাথে। কোনো গুডস সেল করতে হয়, তো যারা সেল করা পারচেস করবে তারা তাদের পেমেন্টটা কার্ডের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে বা আরও যে সব অ্যাপস রয়েছে পাঠিয়ে দিচ্ছে। আর এরা ওই যে আরও যে সার্ভিস রয়েছে না, বিভিন্ন যেমন পাঠাও আছে, তারা কি করে তাদের মাধ্যমে গ্রাহকের কাছে মালামাল পৌঁছে দিচ্ছে। তার মানে কি অফিসের যত কাজ, অফিসের ডকুমেন্ট সংরক্ষণ করা, তারপরে সেগুলো মেনটেনেন্স করা, আয় হিসাব রাখা, এভরিথিং আমরা করছি আইসিটির মাধ্যমে। এই দেখো ভার্চুয়াল অফিসের মাধ্যমে 24 ঘন্টা অফিসের কার্যক্রম চলছে, মানে এখানে তো কোনো টাইমিং নেই, 24 আওয়ার্স আমরা অফিস চালাতে হবে। কোনো অফিস মানে বিল্ডিং খুলতে হয় না, অফিস খুলতে হয় না, যার যা ঘরে থেকে। এখন তো আমরা যেমন কল সেন্টার আছে না, সেগুলো আমরা যে কোনো সময় আমরা কথা বলতে পারছি, যে কোনো সেবা আমরা পেতে পারছি। আমরা আগে যাচ্ছি আরো, এটা একটু আলোচনা মনে করা হয়নি, এটা একটু আলোচনা করি, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে বাসস্থান, মানে এটা হলো স্মার্ট হোম। এটা আমাদের দেশে এখনো পুরোপুরি চালু হয়নি, কিন্তু ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রিতে সবই এরকম হয়ে গেছে। এই দেখো বাড়ির সাথে কি কি আছে, স্মার্ট অ্যাপ্লিয়েন্সেস, মানে আমরা যে সমস্ত ওয়াশিং মেশিন ইউজ করব বা এসি এয়ার কন্ডিশন ইউজ করব, সেগুলো আমরা কি করতে পারি, ঘরের বাইরে থেকে কন্ট্রোল করতে পারি। মানে যদি প্রচন্ড গরম পড়ে, আমরা বাইরে বাসায় ঢোকার আগে সেটা অন করতে পারি। হ্যাঁ, বা রাতের বেলায় শুয়ে আমরা বিভিন্ন অপশন দিয়ে রাখতে পারি যে এত টেম্পারেচার দিয়ে রাখবো এবং সে এতক্ষণ পর পর অন অফ হবে। বা অনেক মেশিন আছে যা আলটিমেটলি সে ঘরের তাপমাত্রাকে মেজার করেই অটোমেটিক্যালি অফ অন হয়ে যায়। তারপরে আছে স্মার্ট মিডিয়া, যেমন ধরো বাসায় ক্যামেরা লাগানো হলো, ওই ক্যামেরা দিয়ে আমরা বাসার পরিবেশ আমরা পর্যবেক্ষণ করতে পারছি। এয়ার কন্ট্রোল করতে পারি। তারপরে এখানে আছে সেন্ট্রাল হিটিং, ওই যে বললাম যে এটা গরমে শীতকালে আমাদের গরম লাগে, আমরা আগে কি করতে পারবো, সেন্ট্রালি হিটের ব্যবস্থা করতে পারবো। সেই হিটটা আমরা বাইরে বাসার বাইরে থাকি, তাহলে আগে ঢোকার আগেই গরম করতে পারবো। বুঝতে পারছো কথাগুলো? হ্যালো, সেন্ট্রাল এসি, লাইট, কার্টেন, স্মার্ট মিডিয়া। তো এই যে সংজ্ঞায় বলা হচ্ছে স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের মাধ্যমে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম মানে বাড়ি গরম করা ঠান্ডা করা, লাইটিং সিস্টেম এবং সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, ওই যে ক্যামেরা লাগানো। ইভেন গেটগুলো, তোমার বাসায় হয়তো গেস্ট গেল, বাসায় কেউ নেই, কিন্তু সে ইচ্ছা করে দূর থেকেই, যেহেতু ক্যামেরা দেখলো বাসায় গেস্ট গেছে, সে দূর থেকে অফিসে বসেই এই গেটটা খুলতে পারবে। এত মানে মানুষ এত নির্ভর হয়ে পড়ছে, কারণ বিভিন্ন কান্ট্রি যেমন ধরো সুইজারল্যান্ড বা ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু লোক সংখ্যা অনেক কম, সেখানে একটা বাড়িতে হয়তো 2-3 জন লোক বাস করে, সবাই ব্যস্ত থাকে, ফলে এইগুলো তাদের জন্য দরকার। আমাদের জন্য অত দরকার না, আমাদের দেশে তো এক ঘরে আমরা অনেক লোক থাকি। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে, যেমন আমাদের গুলশান বনানী এদিকে দেখলে আমাদের অনেক বড় বিল্ডিং, মানে অনেক বড় ফ্ল্যাট, 2 জন লোক বাস করে, 3 জন লোক বাস করে, হয়তো কোনো কাজের লোক পাচ্ছে না, সেক্ষেত্রে তারা এইভাবেই কন্ট্রোল করে থাকে। এইগুলো হচ্ছে বাসস্থান। আমি কিন্তু আগেই বলেছি প্রথম দিকে যে আসলে আমরা আমাদের মাথায় রাখবো সবসময় যে বিশ্বগ্রাম বা আইসিটি কিভাবে আমাদের বিভিন্ন 11টা সেক্টরে আমাদেরকে সুবিধা দিচ্ছে, আগের চাইতে আমরা অনেক অনেক বেশি সুবিধা পাচ্ছি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা এখন বাইরে থেকে আমাদের বাসস্থানকে কন্ট্রোল করতে পারছি। আরো তো আছে, আমরা তো ঘরে বসে এই যে আমরা নেট ইউজ করে পেপার পড়তে পারি, যে কোনো কিছু অর্ডার করতে পারি, পারচেস কেনাকাটা করতে পারি, এগুলোও কিন্তু এর মধ্যে পড়ে, এগুলো আবার ই কমার্সের মধ্যে পড়ে। যাই হোক, এরপরে এখানে একটা হোম অটোমেশন প্রযুক্তি ব্যবহার করা,
এখানে আমাদের বাসাও যে করতে পারি, রোবট ব্যবহার করে অনেকগুলো কাজ করে নিতে পারি। হ্যাঁ, এরপরে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় পরীক্ষায় খুব আসে, এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। এই বিষয়ে তোমরা জানো যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এখন আমরা কি ইউজ করছি, ই কমার্স। ই কমার্সের একটা ধরো এখানে ছবি আছে, এখানে ব্যাংক পেমেন্ট তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে ব্যাংকে ব্যাংক পেমেন্ট করতে হবে। এখন কাস্টমার কি করলো, কাস্টমার সার্চ করছে যে সে কি কিনবে, কিনে কি করলো, প্রোডাক্ট সিলেক্ট করলো, সিলেক্ট করে ব্যাংকে টাকা প্রদান করলো। তাহলে মানে ব্যাংক মানে কি, এই যে এটিএম কার্ড দিয়ে বা বিকাশ দিয়ে বা মানে যত অনেক অপশন আছে, তাই না? দিয়ে পেমেন্ট করার পরে এই যে কোম্পানি, এই যে লিক্সা ওয়্যার হাউস, মানে এখানে মালগুলো স্টোর করা আছে, এখান থেকে শিপিং দিচ্ছে। এখানে শিপিং মানে এটা তো ইন্টারন্যাশনাল ব্যবসার কথা বলা হচ্ছে, যে শিপিং দিল, শিপিং দিয়ে পৌঁছে গেল, বা এখানে শিপিং না পাঠাই দিল এর মাধ্যমে। তাহলে এই যে কাস্টমার অনলাইনে বসে অর্ডার করলো, অর্ডার করে পেমেন্ট করলো, ওই কোম্পানি তাকে মালটা পাঠিয়ে দিল, ব্যাস সিম্পল। আচ্ছা, এখানে দেখো অনেকগুলো ওয়েবসাইট আছে, আমরা একটু ঢুকে দেখি। যেমন খুবই কমন একটা ওয়েবসাইট www.bikrya.com, এখানে আমরা ঢুকে দেখি কেমন। আগেই বের করার কথা ছিল। ধরো লিখলাম, তুমি লেখা পড়তে পারছো নাকি? bikrya.com, এই যে চলে আসছে bikrya.com। এই দেখো এই যে bikrya.com এ এখন তুমি কি করতে চাও, মনে করো আমি প্রপার্টি কিনবো, প্রপার্টি ক্লিক করলাম। আচ্ছা, প্রপার্টিতে ক্লিক করার পরে কোথায় প্রপার্টি কিনবো, মনে করো আমি ঢাকাতে কিনবো, ঢাকার কোথায় কিনবো, সে মোহাম্মদপুরে কিনবো। এই যে মোহাম্মদপুরে যারা বিক্রি করবে তারা এই যে অ্যাড দিয়েছে বিভিন্ন ফ্ল্যাট, এখানে প্রায় 400-800টা ফ্ল্যাট আছে বিক্রি হবে। এই যে রেট টেট দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এখান থেকে যদি পারচেস করতে চাও, এখান থেকে অর্ডার করতে পারবে, কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট করতে পারবে। হারাই গেল কেন? তুমি কখন ঢুকেছো নাকি? আচ্ছা, এবার দেখো আপনার বিজ্ঞাপন দিন। আর তুমি যদি কিনতে চাও তাহলে এবার কিনতে পারো, তোমার প্রোডাক্ট তুমি কি কিনবা সেটা দেখালাম তো আগেই। আর যদি তুমি যদি বিক্রি করতে চাও, এই যে এখানে ঢুকবা, আপনার বিজ্ঞাপন দিন, এখানে প্রথমে সাইন আপ করতে হবে। এই যে সাইন আপ করে তারপরে তোমার যে জিনিস তুমি সেল করবা তার ছবি তুলবা, ছবি করে পোস্ট দিবা, প্রাইস লিখে দিবা, সঙ্গে সঙ্গে এটা 1000 লোকের কাছে পৌঁছে, লক্ষ লোকের কাছে পৌঁছে যাবে। কি বোঝা গেল? এই দেখালাম আর কি। হ্যাঁ, হ্যালো, বুঝতে পারছো বিষয়টা? কথা বলো। bikrya.com বুঝতে পারছো? ওয়েবসাইটে বুঝতে পারছো? যারা বিক্রি করবে তারা অ্যাড দিয়েছে। আবার তুমি যদি নিজে সেল করতে চাও তুমি অ্যাড দিতে পারবে, আর যদি পারচেস করতে চাও ওখান থেকে তোমার পণ্য খুঁজে নিয়ে পারচেস করতে পারবে। ভেরি সিম্পল। এখানে আপনি কি খুঁজছেন দেখি, এরকম কি আসে, এরকম জাস্ট টাইপ করে তুমি পেয়ে যাবে। এই যে কত আছে, 70,109টা বিজ্ঞাপন আছে মোবাইল সেল করার জন্য। আচ্ছা, আমরা এখানে বেরিয়ে যাচ্ছি, আমাদের সময় খুবই কম, আমরা আবার চলে গেলাম বইয়ে। আমরা শেষ করবো আজকে, বুঝতে পারছো? তাহলে ই কমার্সে তো অনেক সুবিধা, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো পয়েন্টগুলো, তুমি বই কিনেছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ, বই কিনেছো, ভালো করেছো, ঠিক আছে। তো এইগুলো আসলে বুঝতে পারবে। এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেক সময় আসে, ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, মানে ঘরে বসে আমরা ইন্টারনেটের মাধ্যমে তোমার এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, অথবা
তোমার ব্যাংক থেকে কোনো বিল দিতে পারো, এই সমস্ত আমরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করতে পারি। এটিএম তো জানো, এটিএম মানে অটোমেটিক টেলিমেশনের মাধ্যমে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো পরিমাণ টাকা আমরা উত্তোলন করতে পারছি। তো ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি সংবাদ মাধ্যমে। কারণ এখনকার সংবাদ কিন্তু আইসিটির কল্যাণে আমরা সারা পৃথিবীর নিউজ আমরা মানে যে কোনো মুহূর্তে পেতে পারি। আমরা যদি গুগলে গিয়ে সার্চ দিই, যে কোনো পত্রিকার নাম চলে আসবে। ঠিক আছে? তো এটাও তোমরা আশা করি বুঝবে। একটা জিনিস বলে, এই যে বুলেটিন বোর্ডটা হচ্ছে অনেকটা নোটিশ বোর্ডের, তোমাদের স্কুল কলেজে পড়েছো দেখেছো, সেখানে কি থাকে, নোটিশ বোর্ড থাকে। নোটিশ বোর্ড থেকে তোমরা কি করতে, যে কোনো বেতন দেওয়ার নোটিশ বা পরীক্ষার প্রোগ্রাম এসব দেখে সেগুলো তোমরা কাজে লাগাতে, ঠিক না? তো এরকম ইন্টারনেটের মধ্যেও কিন্তু আমরা এরকম বুলেটিন বোর্ডের সিস্টেম আছে। যেমন তুমি যদি কিছু খুঁজতে চাও, আমরা কোথায় টাইপ করি www, ওইখানে গেলে আমরা অনেক অনেক ওয়েবসাইট পাবো। এটা একটা এক্সাম্পল হতে পারে। এবং আবার অনেক সময় বিভিন্ন কোম্পানি করতে পারে, তাদের ওয়েবসাইটে তথ্য রেখে দিতে পারে, সেক্ষেত্রে কাস্টমাররা গিয়ে সেখান থেকে তথ্য দেখতে পারে। বিনোদন ও সামাজিক যোগাযোগ, এ বিষয়ে তো কথা না বললেই নয়, মানে কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ নিজেরা তোমরা ইউজ করছো, ফেসবুক, টুইটার এগুলো ইউজ করছো। তারপরে যে কোনো মানে পৃথিবীর হাজার হাজার টেলিভিশন, বাংলাদেশে যতগুলো চ্যানেল আছে, আমরা রেডিও আছে, সব শুনতে পারি। আর সবচেয়ে মজার কথা হলো, আমরা এখন আমাদের যে কোনো পছন্দের নাটক, সিনেমা, গান মুহূর্তে দেখতে পারি, যেটা আমরা কল্পনাও করতে পারতাম না। আমরা ইচ্ছা মতো কোনো প্রোগ্রাম দেখতে পারতাম না। যখন কোনো প্রিয় প্রোগ্রাম হতো, তখন দেখা যেত যে সমস্ত কাজ বাদ দিয়ে আমরা সেগুলো কাজ করেছি। যেমন একটা মনে পড়ছে, মনে হয় নাটক ছিল কোথাও কেউ নেই, সম্ভবত নাটকটার নাম ছিল। যাই হোক, সেই নাটকটা এত জনপ্রিয় ছিল যে রাত ৯টায় নাটকটা হতো, তখন ঢাকা শহর ফাঁকা হয়ে যেত। তখন আমরা তখন স্টুডেন্ট ছিলাম, তো তখন আমরাও দেখার জন্য হলে অথবা বাসায় ফিরতাম। তখন রিক্সা উঠতাম, যে তাড়াতাড়ি যেতে হবে, দেখে রিক্সা সারা রাত ফাঁকা। হ্যাঁ, এত জনপ্রিয়। তার মানে কি, নাটক দেখার জন্য মানুষ কি সমস্ত কাজ ফেলে ঘরে চলে আসছে। কিন্তু এখন আমরা কি করি, আমি নাটক দেখতে পারলাম না, সমস্যা নেই, ওইটা তো আবার আমি দেখতে পাবো, নেটে গিয়ে সার্চ দিলেই দেখতে পাবো। কারণ এখন টেলিভিশন প্রোগ্রামগুলো কি করে, যে নাটক দেখায়, প্রোগ্রাম দেখায়, সেগুলো অনলাইনে অলরেডি থাকে। ফলে অনলাইন থেকে যে কেউ আবার যে কোনো সময় এবং বারবার দেখতে পারে। বুঝতে পারছো? তাহলে বিনোদনের ক্ষেত্রে আর সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এগুলো আমার মনে হয় কথা বলার কোনো প্রয়োজনে তোমরা অনেক ভালো বুঝবে না। কোনো যদি বইয়ে পড়ে কোনো টার্ম না বুঝো, সেটা জিজ্ঞেস করবে। একটা যে সাংস্কৃতিক বিনিময়, একটু কথা বলা দরকার। আসলে কালচার বলতে কি বোঝায়, তোমাদের ধারণা আছে? কেউ বলতে পারবা? হোয়াট ইজ কালচার? আচ্ছা, ঠিক আছে। আমরা এই যে পৃথিবীতে এত বড় পৃথিবী, এত অনেক অনেক দেশ, এবং সেই অনেক দেশে আবার অনেক রকম মানুষ। এই যে ছোট্ট বাংলাদেশ, কত ছোট দেশ, তো এখানেও দেখো কালচারের কত পার্থক্য। পাহাড়ি অঞ্চলে মানুষের যে কালচার, তাদের যে পোশাক, আমরা কিন্তু সেই পোশাক পরি না। তাহলে এটা একটা, ওরা যে পোশাকটা পরে, এটা তাদের কালচার। তারা যে খায় বা যেভাবে তাদের অনুষ্ঠানগুলো হয়, মনে করো সামাজিক অনুষ্ঠানগুলো হয়, বিবাহ টিবাহ হতে পারে, বা যেমন আত্মীয় স্বজনের সঙ্গে যে সম্পর্ক, সবকিছুই কিন্তু আমরা কি বলি, যা আমরা করি, আমাদের কালচার। তো এই কালচার চেঞ্জ হচ্ছে। সরি, আগে বলি যে কালচার তো পৃথিবী, যে বিশাল পৃথিবী, এই পৃথিবীতে বিভিন্ন জাতি, গোষ্ঠী, দেশ, ধর্ম, বর্ণ এসব মিলে অনেক অনেক কালচার, এবং তারা সেগুলো মেনটেন করে। কিন্তু এখন হচ্ছে কি, আমরা প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু এখন যে কোনো কালচার তুমি জানতে পারো। হ্যাঁ, আমি যদি এখনই গুগলে ফিরে যাই এবং সার্চ দেই, সাপোজ, আচ্ছা যাই, সময় লাগবে না কয়েকটা, এই ধরো গুগলে গেলাম, তুমি জানতে চাও আর কি, হ্যাঁ, কালচার অফ ইজিপ্ট, মিশরীয় কালচারটা আবার খুব ফেমাস, আমরা অনেক জানি, এর দিলাম, বুঝতে পারো। এই দেখো মিশরের পিরামিড, এই দেখো হোয়াট ইজ ইজিপ্ট কালচার অ্যান্ড ট্রেডিশনস, এখানে ক্লিক করে তুমি জানতে পারবে। এই যে লেখা, অনেক লেখা আছে, ছবি আছে। এবার আমরা কালচার, এটা জানা একটা জিনিস। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, যেটা হলো অনেকটা ভালো খারাপ দুটো দিকে আছে।
এই কালচার যেহেতু এখন সহজেই সব আমরা দেখতে পাচ্ছি, ফলে কালচারটা কিন্তু কি হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে, মানে এক জায়গায় এক দেশে অন্য কালচার ঢুকে পড়ছে, যেটা যেটা অনেক সময় খারাপ দিক, অনেক ভালো দিকও আছে। তো অনেক ভালো ভালো কালচার নষ্ট হচ্ছে, আবার ভালো ভালো খারাপ খারাপ কালচার বাদও হচ্ছে। যেমন ধরো আমরা যদি বলি, বাংলাদেশে এখন যেমন নারী শিক্ষা কিন্তু এখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন দেশে নারীরা অনেক এগিয়ে আছে, অফিসে কাজ করছে, সেনাবাহিনীতে কাজ করছে, ডাক্তার, নার্স, তারপরে কত পেশায় না মেয়েরা আছে। এগুলো দেখে দেখে কিন্তু আমাদের দেশের গার্ডিয়ানরা, বাবা মারা কি করছে, মেয়েদের লেখাপড়া শেখাচ্ছে। এখন মেয়েদের শিক্ষার হার অনেক ভালো, এটা ভালো দিক। আবার আমাদের দেশের ওই যে সেদিন দেখলাম, ইরান দেখতে পাচ্ছি যে ওই যে জন্মদিন পালন করতে গিয়ে ডিম মারতেছে, এরকম জানি না কোথায় কালচারটা আসছে, এরকম অনেক খারাপ খারাপ কালচারও কিন্তু আসছে। হ্যাঁ, আমাদের যে সামাজিক বন্ধনগুলো ছিল, একান্নবর্তী পরিবার, যেমন আগে ইউরোপিয়ান কান্ট্রিতে দেখা যেত যে মানুষের মধ্যে অনেক বেশি ডিভোর্স হতো, এখন কিন্তু আমাদের দেশে অনেক ডিভোর্স হচ্ছে। তো এই যে কালচারগুলো বিনিময়, হ্যাঁ, তো এই কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো হচ্ছে এটা সাংস্কৃতিক বিনিময় গুলো হচ্ছে। এর সঙ্গে গান বাজনা রয়েছে, সবকিছুই জড়িত। এখানে ছবি দেখতে পাচ্ছ, মানে এখানে এই যে ছবি, সারা পৃথিবীর মানুষ কি হাত ধরে আছে, মানে বিনিময়, মানে তাদের সাংস্কৃতিক বিনিময়টা হচ্ছে। বিনিময় হওয়াটা তো কিন্তু ভালো, কিন্তু মাঝে মধ্যে খারাপও হয়, সবটা ভালো না। আর আমরা তো যেটা মজা বেশি ওদিকে ধাবিত হই, ফলে সেটা হয়। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি আমাদের। দেখো আমরা কি সবগুলো আলোচনা করলাম কিনা দেখি। এই যে যোগাযোগ আলোচনা করেছি, কর্মসংস্থান আলোচনা করেছি, শিক্ষা আলোচনা হয়েছে, চিকিৎসা, ও গবেষণা হয়নি। আচ্ছা, অফিস হলো, বাসস্থান, ব্যবসা বাণিজ্য হলো, বিনোদন হলো, এখন বাকি আছে গবেষণা। ওকে, ফাইন। তো গবেষণা তো মানে বুঝতেই পারছো, গবেষণা করতে কি লাগে বলতে পারবে? গবেষণা মানে কি আসলে? কোনো বিষয় নিয়ে অনেক ঘাটাঘাটি করে নতুন কিছু আলোচনা বের করা। করা, তাই না? রিসার্চ করা, গবেষণা হচ্ছে রিসার্চ। তো রিসার্চ করতে গেলে কি লাগে? অনেক তথ্য উপাত্ত লাগে। এই তথ্য উপাত্তগুলো আমরা মানে এখন ইন্টারনেট থেকে খুব সহজেই আমরা পেতে পারি। দেখি এখানে আছে মনে হয়, এই যে গবেষণা, রিসার্চ। তো রিসার্চ করতে গেলে আগে বুঝো, যে কোনো রিসার্চ করতে গেলে কি লাগবে? অনেক তথ্য লাগবে, কারণ তথ্যগুলো কালেকশন করে, সেগুলো বিশ্লেষণ করে আমরা কি করব, একটা সিদ্ধান্তে পৌঁছাবো। মনে করো যে তুমি একটা জায়গায় কাজ করছো, সেখান থেকে একটা এনজিও হতে পারে, তারা চিন্তা করলো যে বাংলাদেশে ঢাকা শহরে বস্তি এলাকা আছে, সেখানে তো লেখাপড়ার শিক্ষার হার খুবই কম, মানে লেখাপড়াই করে না বাচ্চারা। তো ওদেরকে কিভাবে লেখাপড়ার আওতায় আনা যায়? তখন আমরা কি করতাম, আমরা কি করবো, ফার্স্টে আমরা সেখানে যাব, সেখানে কথা বলবো, যারা ওখানে বাস করে তারা কেন লেখাপড়া করতে চায় না সেগুলো জানতে চেষ্টা করব। কি কি প্রবলেম সেগুলো জানতে চেষ্টা করব, তারপরে সেগুলো আবার বাসায় এসে ওখানে নোট ডাউন করবো, লেখালেখি করে সুন্দর রিপোর্ট তৈরি করতে হবে। কিন্তু এখন এগুলো করতে হবে, কিন্তু প্রথমে কিন্তু আমরা যদি সার্চ দেই, এরকম হাজার হাজার রিসার্চ আমরা পেয়ে যাব। তো যখন এগুলো পেয়ে যাবো তখন তো কাজটা সহজ হয়ে গেল, ঠিক আছে? তো সায়েন্টিফিক, এই যে ধরো করোনা, দেখতে পাচ্ছ যে করোনা নিয়ে কি হচ্ছে, করোনার টিকা নিয়ে আমরা এখন জানতে পারছি, বিভিন্ন বিভিন্ন দেশ যে গবেষণা করছে এবং সেই ফলাফল কি হচ্ছে, তারা কি গবেষণা করছে, সঙ্গে সঙ্গে আমরা জানতে পারছি, এবং আমরা এখন প্রস্তুত আছি যে যখনই টিকাটা আবিষ্কার হবে, বাংলাদেশ কিন্তু টিকা সেই টিকা তৈরি করতে পারবে। এই যে যোগাযোগটা হচ্ছে, এই যে গবেষণাগুলো হচ্ছে, এই গবেষণা করতে গেলে এখন ধরো টিকাটা বের হলো ইউরোপের জন্য, সেই টিকাটা কিন্তু বাংলাদেশের কাজে লাগবে না, কারণ বাংলাদেশে দেখা যাচ্ছে যে লক্ষণগুলো ভিন্ন। তাহলে যদি সেই টিকাটা ইউরোপ যদি কোনো কান্ট্রি বা আমেরিকার কোনো আমেরিকা যদি আবিষ্কার করতে চায়, তাহলে কি করতে হবে, তাদের তথ্য লাগবে। সেই তথ্যগুলো তারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আমাদের যে স্বাস্থ্য বিভাগ আছে, অধিদপ্তর, সেখানে আমরা প্রতিনিয়ত তথ্যগুলো আপডেট করা হচ্ছে যে করোনার কি অবস্থা। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ গবেষণার ক্ষেত্রে যে তথ্যগুলো লাগে, হ্যাঁ, এই দেখো বর্তমানে সকল বৈজ্ঞানিক কর্মকাণ্ড কম্পিউটার নির্ভরশীল। পদার্থের অণু পরমাণুর গঠন, প্রকৃতি, রাসায়নিক দ্রব্যের এই সমস্ত মান নিয়ন্ত্রণে
মানে এটা তো সাধারণ কথা বললাম, কিন্তু সায়েন্টিফিক যদি চিন্তা করি, সায়েন্টিফিক কাজের ক্ষেত্রে তো আমাদের কি প্র্যাকটিক্যাল অনেক কাজ করতে হয় গবেষণা করার জন্য, সেই কাজগুলো আমরা কিন্তু আইসিটি অনেক হেল্প পাচ্ছি। রাসায়নিক দ্রব্যের বিচার বিশ্লেষণ আমরা এগুলো কিন্তু বুঝবো, আমাদের কিছু টার্ম আছে সামনে, নেক্সট ক্লাসে আমরা শুরু করবো, তখন বুঝতে পারবো যে এই গবেষণার ক্ষেত্রে আইসিটি কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা দেখছি না ডিএনএ কথা বলছি, তো ডিএনএটাও কিন্তু একটা আইসিটির একটা, ডিএনএ যে আজকে ডেভেলপমেন্ট, হ্যাঁ, ডিএনএ দিয়ে আমরা আজকে মানে বিভিন্ন দুষ্কৃতিকারীকে শনাক্ত করতে পারছি। কোনো লোক মারা গেল, তার লাশের কোনো চিহ্ন নাই, কিন্তু তার সেই হয়তো পচে যাওয়া কোনো শরীরের অংশ দিয়ে সে আসলে কে আমরা চিহ্নিত করতে পারছি ডিএনএ এর মাধ্যমে, কারণ তার বাবার বা ভাইয়ের বা বোনের ডিএনএ আর তখন তার ডিএনএ যদি ম্যাচ করে যায় তাহলে আমরা বুঝবো সে ওই লোকটা। যাই হোক, এগুলো আমরা আলোচনা সামনে অনেকগুলো বিষয়গুলো আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি আজকে শেষ করলাম, হ্যাঁ, আর এটা সোজা তোমরা কিন্তু পড়ে ফেলবা। এই যে যোগাযোগ, আশা করি বুঝতে পেরেছো। আগামী ক্লাস প্রথমে জিজ্ঞেস করবো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ, তারপরে আমরা আগাবো। তো সবাইকে ধন্যবাদ, আলোচনা শেষ করছি। আমরা এখন চলে যাচ্ছি স্ক্রিনে। তোমরা যদি কিছু বলতে চাও বলতে পারো, এখন আমাদের সময় খুব কম আছে, বেশিক্ষণ নেই। আগে বলো, ক্লাস কি তোমরা বুঝতে পারলে না কোনো সমস্যা হলো? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? এবং তোমরা তোমাদের যারা এখন তোমাদের এখন ক্লাস করতে পারো না, কে তোমাদের বান্ধবী সেগুলো তোমাদের মধ্যে মানে ইয়ে হয় নাই, তোমাদের একটা ফ্রেন্ডশিপ করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার মনে হয়। দেখে একটা ফেসবুক খুলে দিব কিনা চিন্তা করছি, খুলে সেখানে তোমাদের সবাই যাতে যোগাযোগ করতে পারে একটা ব্যবস্থা করার চেষ্টা করবে। তা না হলে তোমরা জানতে পারছো না। এ দেখো, মাত্র আমাদের 3টা মেয়ে ক্লাস করলো, এইভাবে ক্লাস করলে হবে? ক্লাসে আরো বেশি পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? আর যদি কারোর সাথে যোগাযোগ হয় সেগুলো তোমরা ইয়ে করবো। আর তোমাদের যদি কোনো কমেন্ট থাকে ক্লাসের টাইমিং নিয়ে, হ্যাঁ, যে আমরা এই সময় ক্লাস করতে চাই, সেগুলো ইনবক্সে জানাবা। আর আমরা হয়তো আগামী সপ্তাহে মিটিং বসে চেঞ্জ করতে পারি, কখন তোমাদের সুবিধা হয়, দুপুরে, সকালে, না বিকালে, না রাতে। যেহেতু আমাদের জুম ক্লাস হচ্ছে, আমাদের টাইমিং কোনো সমস্যা নাই, আমরা ক্লাসগুলো গ্যাপ দিয়ে নিতে পারি। আর এখন যেটা হচ্ছে সুবিধা কি, ক্লাসগুলো এক জায়গায় বসে করে ফেললা, এরপর সারাদিন রাত মিলে তোমার ক্লাসগুলো ফলো করলা, এটা হতে পারে। আবার হতে পারে তোমরা হয়তো সকালে কিছু করলা 2টা, দুপুরে 2টা, রাতে 2টা, এভাবে করতে পারো। যদি কোনো সাজেশন থাকে, প্রস্তাব থাকে, জানাবে, ঠিক আছে? এখনো বলতে পারো, আমাদের হাতে সময় নাই, মাত্র 4 মিনিট সময় আছে। কিছু বলতে চাও বিষয়ে, ক্লাসের টাইমিং এর বিষয়ে? স্যার ঠিক আছে। ঠিক আছে না? তো ঠিক আছে, ভালো কথা। দেখো এত কম যদি পার্টিসিপেন্টস হয় তাহলে তো মুশকিল। আমি তো তোমাদেরকে ডেকে মোটামুটি বুঝাই দিলাম, তাহলে তো অনেকগুলো মেয়ে সাকসেসফুলি করলো, তাহলে কেন করছে না? নিশ্চয়ই ঘুমাচ্ছে, আর তো কোনো কারণ দেখি না আমি, তাই না? স্যার হয়তোবা বিকালও করতে পারি আমরা। সেটাই তো বলছি, তোমরা একটু জানাও, আমরা আগামী সপ্তাহে হয়তো দেখা যাক, চিন্তা করি চেঞ্জ করতে পারি কিনা। আচ্ছা স্যার। তো আমাদের আজকে ক্লাসে কি কি ছিল? ফাইমা আক্তার মিম, শাপলা সরকার এবং সুমাইয়া আক্তার পিঙ্কি, 3জন। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটা আবার আপলোড দিব। হ্যাঁ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে? বাইরে বেরোবে না, সবসময় বারবার হাত ধুবে, খেয়াল রাখবে কিন্তু হাতের মধ্যে সব ছড়াচ্ছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।